বন্ধুরা, বাংলা একটা কথা আছে, কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না। মানে যার স্বভাব যেটা, সে যতই চেষ্টা করুক সেই স্বভাব থেকে বেরোতে পারে না। এই কথাটা আজকে মনে পড়ছে, কারণ বেঞ্জামিন নেতানিয়াহুকে দেখে, এই লোকটাকে দেখে, এই মানুষটা, আমি মানুষ বলবো না, আসলে মানুষের খোলসে একটা কিছু, এর স্বভাব দেখলে সত্যিই ভয় লাগে। একটা দেশের নেতা এতটা নিষ্ঠুর হতে পারে, এতটা হিংস্র হতে পারে, এটা ভাবতেই কষ্ট হয়। কি হয়েছে জানো? পুরো ব্যাপারটা আপনাদেরকে খুলে বলছি। বন্ধুরা, কিছুদিন আগের কথা মনে আছে? ইসরায়েল আর ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ চলছিল বা হচ্ছিল। ইসরায়েল ভেবেছিল ইরানকে ঘুরিয়ে দেবে, নেতানিয়াহু বলছিল ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেব। বড় বড় হুঙ্কার ছিল, আমেরিকা পেছনে ছিল, আমেরিকার অস্ত্র ছিল, আমেরিকার সমর্থন ছিল। কিন্তু কি হলো শেষমেশ? ইরান হারেনি। ইরান কিন্তু মাথা নোয়ায়নি। এবং যে সিজফায়ার হয়েছে, সেটা হয়েছে ইরানের শর্তে। মানে ইসরায়েল যেভাবে চাইছিল সেভাবে যুদ্ধ শেষ হয়নি, সেভাবে ইরান হাঁটু গাড়েনি। এটা নেতানিয়াহুর জন্য একটা বিশাল বড় মুখের ওপর চর। এখন ভাবো, একটা লোক যখন নিজে হারে, যখন তার গর্ব ধুলোয় মেশে, যখন সে যা চেয়েছিল সেটা পায় না, তখন সে কি করে? ভালো মানুষ হলে নিজের ভুল বোঝে, মাথা ঠান্ডা রাখে। কিন্তু নেতানিয়াহু সেই হারের রাগ, সেই ক্ষোভ, সেই অপমানের জ্বালা নিয়ে গিয়ে ঢেলে দিল লেবাননের নিরীহ মানুষদের ওপর। এই হলো এই লোকের চরিত্র। বন্ধুরা, লেবানন একটা ছোট্ট দেশ, মাঝারি সাইজের রাজ্যের মতো আমাদের দেশের। তো এই দেশটার নিজের কোনো বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা নেই বললেই চলে। শক্তিশালী সামরিক বিমান বাহিনী নেই। মানে আক্রমণ হলে আকাশ থেকে প্রতিরোধ করার ক্ষমতা এই দেশটার কার্যত নেই। আর ঠিক এই দুর্বলতা সুযোগ নিয়ে ইসরায়েলের ডিফেন্স ফোর্স অর্থাৎ আইডিএফ, এরা পুরো লেবাননের ওপর ঝাঁপিয়ে পড়ল। কিভাবে? সংখ্যারা শোনো, মাথায় ঢোকাও। 50টা ফাইটার জেট একসাথে একই সময়ে আকাশে উঠল। মাত্র 10 মিনিট, শুধু 10 মিনিটের অপারেশন। 150-এরও বেশি বোমা অন্ধের মতো ছোড়া হলো পুরো লেবাননের ওপর। মানে চিন্তা করো, মাত্র 10 মিনিটে 50টা যুদ্ধমান, 150টারও বেশি বোমা একটা ছোট্ট দেশের ওপর, যে দেশটার নিজেকে রক্ষা করার সামর্থ্য পর্যন্ত নেই। এটা যুদ্ধ না বন্ধুরা, এটা গণহত্যা। এটাকে যুদ্ধ বলার কোনো মানে নেই। দুপক্ষের মধ্যে লড়াই হলে যুদ্ধ হয়, এখানে একটা পক্ষ শুধু মার খাচ্ছে একতরফা। বন্ধুরা, এখন একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ। এই তথ্যটা আমি কোনো বিরোধী দলের বিবৃতি থেকে দিচ্ছি না, কোনো আরব মিডিয়া থেকে তুলছি না। খোদ ইসরায়েলের ডিফেন্স ফোর্স, মানে ইসরায়েলের সেনাবাহিনী, তারা নিজেরা ঘোষণা করেছে। তারা বলেছে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত লেবাননের ওপর এত বড় হামলা আমরা আগে কখনো করিনি। আজকের হামলায় এই পর্যন্ত বা এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর। মানে ইসরায়েলের সেনাবাহিনী নিজেই গর্বের সাথে বলছে, হ্যাঁ, আমরাই করেছি এবং এটাই আমাদের সবচেয়ে বড় অপারেশন। বন্ধুরা, এইটুকু পড়লেই বোঝা যায় বা পরিস্থিতিটা কোথায় গেছে। যে দেশের সেনাবাহিনী নিজে বুক ঠুকে বলে আমরা এটা করেছি, এটাই আমাদের সবচেয়ে বড় হামলা, আর তাতে মরে নিরীহ মানুষ, এই দেশটার সাথে দুনিয়ার কোনো ভালো মানুষ থাকতে পারে না। দেখুন হামলার পর কি অবস্থা হয়েছে সেটা একবার শোনো। রেড ক্রসের টিম যখন প্রথম খবর দিল হামলার মাত্র 1 ঘন্টার মধ্যে, তখন ওই 300-রও বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়ে গেছে। মানে 1 ঘন্টায় 300, পুরো রাতটার হিসেব একবার ভেবে দেখো। 100-রও বেশি মানুষ মারা গেছে, এই সংখ্যাটা বাড়ছে ইতিমধ্যে। এই স্ক্রিপ্ট লেখার সময় পর্যন্ত যা জানা গেছে সেটাই আপনাদের বললাম। আসল সংখ্যা আরও অনেক বেশি হবে পরবর্তীতে। দেখুন, যে মালবা আছে না, সেই মালবার নিচে চাপা পড়ে আছে শত শত মানুষ। উদ্ধারকারীরা বর্তমানেও কাজ করছে, রেড ক্রস কাজ করছে। কিন্তু সমস্যাটা হলো রাস্তাঘাট পুরো বন্ধ হয়ে গেছে। বোমার আঘাতে রাস্তায় এত ধ্বংসস্তূপ জমেছে যে অ্যাম্বুলেন্স পর্যন্ত
যেতে পারছে না। হাসপাতালগুলো থেকে ঘোষণা দেওয়া হচ্ছে, যারা রাস্তায় আছো রাস্তার ধ্বংসস্তূপ সরাও, আহতদের হাসপাতালে পৌঁছতে হবে। বেইরুত লেবাননের রাজধানী, সেখানে আঘাত হয়েছে, পুরো গ্রাম ধ্বংস হয়েছে, ছোট ছোট শহর ধুলোয় মিশে গেছে মাত্র 10 মিনিটে। বন্ধুরা 10 মিনিট, ভাবতে পারছো? তুমি চা বানাতে বসলেও 10 মিনিটে চা হয় কিনা সন্দেহ। আর এই 10 মিনিটে 50টা যুদ্ধবিমান একটা পুরো দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেল। বন্ধুরা দেখুন, এখন ইসরায়েলের সেনাবাহিনী যুক্তি দিচ্ছে, তো ওরা বলছে আমরা হিজবুল্লাহকে মারতে হামলা করেছি, হিজবুল্লাহর ঘাঁটি ধ্বংস করেছি, হিজবুল্লাহর মিসাইল লঞ্চার উড়িয়ে দিয়েছি, হিজবুল্লাহর সদর দপ্তর গুড়িয়ে দিয়েছি, হিজবুল্লাহ যানবাহন নষ্ট করেছি। ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু একটা প্রশ্ন করি, 50টা ফাইটার জেট একসাথে যদি একটা ছোট দেশের ওপর 150টারও বেশি বোমা ফেলে, তাহলে শুধু কি হিজবুল্লাহর ঘাঁটি ধ্বংস হয়, নাকি তার সাথে সাথে স্কুলও ধ্বংস হয়, হাসপাতালও ধ্বংস হয়, বাড়ি ঘর ধ্বংস হয়, বাজার ধ্বংস হয়? যখন রাস্তায় এত মালবা পড়ে যায় যে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, তখন কি বোঝা যায় না যে এটা টার্গেটেড অপারেশন ছিল না? এটা ছিল অন্ধকারে পাথর ছোড়ার মতো। মানে যেখানে যা পড়ুক, যে মরুক, আমাদের কিছু আসে যায় না। তো বা এটা সত্যি হিজবুল্লাহর নাম করে লেবাননকে ধ্বংস করা হচ্ছে। দেখুন বন্ধুরা, একটু ভেবে দেখো, নেতানিয়াহু এমনি এমনি কিন্তু এই হামলা করেনি, এর পেছনে কারণ আছে, এবং কারণগুলো বুঝলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। ইরানের সাথে যুদ্ধে নেতানিয়াহু যা চেয়েছিল সেটা পায়নি, ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে পারেনি, ইরানকে মাথা নোয়াতে পারেনি। সিজফায়ার হয়েছে, কিন্তু ইরানের শর্তে, নেতানিয়াহুর শর্তে কিন্তু হয়নি সিজফায়ারটা। আর এই হার সে মেনে নিতে পারছে না, তাই সেই রাগ ঢালছে লেবাননে। এটা অনেকে জানে না, নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের ভেতরেই দুর্নীতির মামলা চলছে, সে জেল যেতে পারে। তার মতো একজন মানুষ যদি ক্ষমতা থেকে সরে যায়, তাহলে আইনের হাত এসে ধরবে। তাই যতদিন যুদ্ধ চলবে, যতদিন নিরাপত্তার সংকট দেখানো যাবে, ততদিন তার চেয়ার টিকবে। যুদ্ধ মানেই নেতানিয়াহুর ক্ষমতা, এটা সবচেয়ে বড় কারণ। এটা নিয়ে একটু পরে বিস্তারিত বলবো, যে সিজফায়ার ভাঙতে চাওয়া নেতানিয়াহুর ইঙ্গিত, সেটা নিয়ে একটু বিস্তারিত বলছি। দেখুন, ইরান কিন্তু আগেই সাবধান করে দিয়েছিল। ইরান স্পষ্ট বলেছিল, যদি ইসরায়েল লেবাননের উপর হামলা চালিয়ে যায় তাহলে সিজফায়ার শেষ, আমাদের পাল্টা আঘাত শুরু হবে। কারণ ইরানের মতে সিজফায়ার মানে শুধু ইরানের মাটিতে শান্তি না, সিজফায়ার মানে পুরো এলাকায় শান্তি, লেবানন থেকে শুরু করে ইরান পর্যন্ত সব জায়গায়। কিন্তু নেতানিয়াহু এই সতর্ক বার্তা উড়িয়ে দিল, বলল ইরানের সাথে সিজফায়ার হয়েছে, লেবাননের সাথে হয়নি, এবং সেই অনুযায়ী হামলা করলো। এখন প্রশ্ন হলো, ইরান কি করবে? হিজবুল্লাহ কি চুপ থাকবে? এত বড় হামলার পর হিজবুল্লাহ যদি পাল্টা আঘাত না করে, তাহলে সেটাই অবাক হওয়ার বিষয়। হিজবুল্লাহ পাল্টা আঘাত করলেই সিজফায়ার ভেঙে যাবে, আর সেটাই নেতানিয়াহু চাইছে। দেখুন বন্ধুরা, নেক্সট আপডেট যেটা, এই হামলার মধ্যেই আরেকটা বড় খবর আসছে। ইরানের লাওয়ান দ্বীপে একটা বড় তেল শোধনাগার আছে, সেই শোধনাগারে ড্রোন হামলা হয়েছে। কে করলো এখনো পুরোপুরি নিশ্চিত না, তবে বলা হচ্ছে ইউইর দিক থেকে এই হামলা হয়েছে। কিন্তু এখানে শেষ না, এরপর খবর আসছে যে ইউইর তেল শোধনাগারে হামলা হয়েছে, সৌদি আরবে তেল শোধনাগারে হামলা হয়েছে, বাহরাইনে হামলা হয়েছে, কুয়েতে ড্রোন হামলা হয়েছে। এই দেশগুলো বলছে ইরানের দিক থেকে এই হামলা হয়েছে, কিন্তু ইরান এখনও স্বীকার করেনি যে তারা এই হামলা করেছে। আসল ছবিটা কি? মনে হচ্ছে ইসরায়েলের সাথে সংযুক্ত কিছু সংগঠন ইরানের তেল শোধনাগারে হামলা করছে, আর তার জবাবে ইরান ঘনিষ্ঠ সংগঠনগুলো সৌদি, ইউএই, কুয়েতের শোধনাগারে হামলা করছে। মানে সিজফায়ার হলেও আসল যুদ্ধ কিন্তু এখনো থামেনি, শুধু রূপ বদলেছে। দেখুন বন্ধুরা, নেক্সট আপডেট যেটা, ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিতে কি করছে জানো? সে ঘোষণা করেছে যে দেশ ইরানকে অস্ত্র দেবে তার উপর 50% ট্যারিফে চাপানো হবে তাৎক্ষণিকভাবে, কোনো দেরি নেই। এখন এই ঘোষণার একটু মজার দিক আছে। কিছুদিন আগে এই ট্রাম্প বলছিল
ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেব, পুরো সভ্যতা ধ্বংস করে দেব, এত বড় বড় হুঙ্কার ছিল। আর এখন এখন হুমকি হুমকি হলো ট্যারিফ লাগিয়ে দেব। মানে যে লোকটা বলছিল পৃথিবী থেকে মুছে দেব, এখন এসে তো বলছে যে তোমার জিনিসের দাম বাড়িয়ে দেব। তোমরা যদি কোনো কারো থেকে জিনিস কেনো তাহলে যে দেশটি বিক্রি করবে সেই দেশের উপর ট্যারিফ লাগিয়ে দিব। এটাই তার সামর্থ্যের আসল পরিচয়। ইরানকে সামরিকভাবে হারাতে পারেনি, তাই এখন অর্থনৈতিক চাপের রাস্তায় গেছে। এটা যতটা হুমকি তার চেয়ে বেশি হলো স্বীকারোক্তি যে সরাসরি ইরানকে ঘায়েল করার ক্ষমতা এদের নেই। দেখুন বন্ধুরা, নেক্সট যেটা আপডেট, আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ একটা বিবৃতি দিয়েছে। তো এই বিবৃতিতে সে ধন্যবাদ দিয়েছে ইউএইকে, বাহরাইনকে, কাতারকে, সৌদি আরবকে, কুয়েতকে। বলেছে এই দেশগুলো কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে লড়েছে, আমাদের সুবিধা আমাদের কাজে লেগেছে, এই সম্পর্ক চিরকাল চলুক। এখন এটা শুনলে কি মনে হয়? এই যে আরব দেশগুলো, সৌদি, ইউএই, কুয়েত, এরা মুসলিম দেশ, আর ইরানও মুসলিম দেশ, লেবাননও মুসলিম দেশ, কিন্তু এই আরব দেশগুলো ইসরায়েলের পক্ষে কাজ করেছে, আমেরিকার পক্ষে কাজ করেছে। এটা দেখলে বোঝা যায় এই যুদ্ধটা ধর্মের যুদ্ধ তো না, এই যুদ্ধটা স্বার্থের যুদ্ধ, ক্ষমতার যুদ্ধ, তেলের যুদ্ধ, রাজনীতির যুদ্ধ। বন্ধুরা, এখন সবচেয়ে বড় প্রশ্নে আসি, নীতিনদীকে সত্যিই চায় সিজফায়ার টিকুক? দেখুন, আমার মনে হয় না। কারণ দেখো, সিজফায়ার হলে যুদ্ধ থামে, যুদ্ধ থামলে নীতিনাদুর নিরাপত্তা সংকটও থাকে না, নিরাপত্তা সংকট যদি না থাকলে তার ক্ষমতায় থাকার যুক্তি দুর্বল হয়, ক্ষমতা দুর্বল হলে দুর্নীতির মামলায় তাকে জবাব দিতে হবে। তাই নীতিনাদু চাইছে যুদ্ধ চলুক, সিজফায়ার ভাঙুক, হিজবুল্লাহ পাল্টা মারুক, ইরান আবার সরাসরি ঢুকুক। আর এই কারণেই লেবাননে এত ভয়ঙ্কর হামলা হয়েছে, এ কারণে তেল শোধনাগারে ড্রোন হামলা হয়েছে। ইসরায়েলের সাথে যুক্ত কিছু সংগঠন চাইছে সিজফায়ার ভাঙুক, যুদ্ধ আবার শুরু হোক। দেখুন, রাজনীতি নিয়ে অনেক কথা বললাম, কৌশল নিয়েও আপনাদের সাথে কথা বললাম, কিন্তু এই সব কথার মাঝে যেটা ভুলে যাওয়া যাবে না সেটা হলো লেবাননের সেই সাধারণ মানুষগুলোর কথা, যারা রাস্তায় হাঁটছিল, যারা ঘরে ছিল, যারা বাজার করতে বেরিয়েছিল, যারা সন্তানদের স্কুলে পাঠাচ্ছিল। তারা কি হিজবুল্লাহ? না। তারা কি ইরানের দোসর? না। তারা শুধু মানুষ, সাধারণ মানুষ, যারা শান্তিতে বাঁচতে চায়। এই মানুষগুলোর ওপর 50টা যুদ্ধবিমানের বোমা ফেলে গেছে। এই মানুষগুলোর বাড়ির মালবার নিচে চাপা পড়ে আছে পরিবার। এই মানুষগুলোর হাসপাতালে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর দুনিয়া দেখছে। এটাই এই সময়ের সবচেয়ে বড় ট্র্যাজেডি বলতে পারেন। বন্ধুরা, আজকে এখানে আমি শেষ করছি, এবং কোন আপডেটটি সবচেয়ে বেশি আপনাদের কাছে ইন্টারেস্টিং লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে, এবং ফলো করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।